হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা আশা করি ভালোই চলছে। ক্লাসে আমরা পড়ানোর চেষ্টা করছি। তার পাশাপাশি তোমাদের কিছু প্রশ্ন সলভ করে দিচ্ছি। তো আজকে আমরা যেই প্রশ্নগুলো সলভ করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে, হ্যাঁ? এইটা আমি নিজেই পড়াইছি তোমাদের ক্লাসে এবং তোমাদের পড়ানোর সময় বলে দিয়েছি যে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আগে আসতো। এখন বুঝতে পারতেছি না যে বর্তমান পরিস্থিতিতে আসলে কি হবে। তবে আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করা এবং মানে তোমাদের কাজ পড়াশোনা করা, আমাদের কাজ হচ্ছে দেখিয়ে দেওয়া যে কোন জিনিসটা পড়তে হবে। সেই জায়গা থেকে অফকোর্স সংবিধান আমাদের গুরুত্বের লিস্টে উপর দিকেই থাকবে। তো এইজন্য সংবিধান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন জায়গায় এসেছে সেগুলো একটু দেখিয়ে দিব যে প্রশ্নগুলো কিভাবে আসছে, কোন প্যাটার্নে প্রশ্নগুলো এসেছে। আশা করি তোমাদের কাজে লাগবে। ওকে। আর নিজে পড়ার জন্য তো আমি বারবার বলি যে নিজের থেকে তো সব পড়েই থাকবা। তারপরেও আরেকটু হেল্প যাতে হয় সেজন্য আমরা এগুলো পড়িয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন চলে যায় যে সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? রিসেন্টলি যেহেতু সংবিধান সংশোধন নিয়ে একটু আলোচনা হচ্ছে বা নতুন করে সংবিধান প্রণয়নের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে এখান থেকে প্রশ্ন আসলে সংশোধন রিলেটেড প্রশ্ন আসতে পারে। সো আমরা দেখি সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা আছে। আমরা জানি এটা লাস্টের দিকে, তাই না? আমি যখন পড়াশোনা বলছিলাম একেবারে শেষের দিক থেকে 142 নাম্বার হওয়ার পসিবিলিটি খুব বেশি যতটুকু আমার মনে হচ্ছে। তারপরেও তোমরা যেহেতু জানো যে মুখস্থ ব্যাপারগুলো আমারও আহামরি মনে থাকে না, মাঝে আমি ভুল করে ফেলি। তো সেই জায়গা থেকে আমিও একটু উত্তরটা দেখে নেব। 142 হওয়ার কথা, 142। দু একটা তথ্য এখানে আছে, একটু দেখো। সংবিধানের ৮০ নম্বর অনুচ্ছেদে কি বলছে? আইন কিভাবে প্রণয়ন করা হবে সেই পদ্ধতি বলা আছে। ৯৩ অনুচ্ছেদ মানে ৯৩ অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়নের ব্যাপারটা বলা আছে। অধ্যাদেশ প্রণয়ন, অধ্যাদেশ জিনিসটা কি? বিশেষ জরুরি মুহূর্তে বা কোনো সময় সংবিধান কার্যকর করা যাচ্ছে না, তখন রাষ্ট্রপতি কিছু অধ্যাদেশ জারি করবেন, সেগুলো আইনের মতো হবে। ওই ব্যাপারে বলা আছে ৯৩ নম্বর অনুচ্ছেদে। ১৪২ নম্বরে বলা আছে সংবিধান সংশোধনের ব্যাপারে। ১৫০টাতে বলা আছে হচ্ছে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী সম্পর্কে। মানে দেশে একটা যুদ্ধাবস্থা চলছে বা বিশেষ কোনো মুহূর্ত চলছে, যখন আসলে স্বাভাবিক পরিস্থিতিতে সরকার চলতে পারছে না, তখন কি ধরনের বিধান আসবে, কিভাবে চলবে সেগুলো নিয়ে বলা আছে ১৫০ নম্বরে। তো আমরা দেখলাম ১৪২ নম্বরে হচ্ছে সংশোধনের কথা বলা আছে। ১৯৭৪ সালে বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনী আনা হয়? আমরা জানি যে ১৯৭২ সালে সংবিধান রচনা করা হয়। তারপরে হচ্ছে আহ ৭৩, ৭৪, ৭৫ মোটামুটি সবসময়ই একটা করে চেঞ্জ এসেছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ১৯৭৩ সালে যে সংবিধান সংশোধনটা এসেছে সেটা মনে রাখার একটা সুন্দর বুদ্ধি আছে। জিয়াউর রহমানের শাসনের সময় সংবিধান আসছিল ৫ম সংশোধন আসছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তিনি তার আগে সংবিধানে একটা পরিবর্তন আনছিলেন, সেটা হচ্ছে ৪র্থ সংশোধন। এবং তার আগের বছর সেটা হচ্ছে ১৯৭৩ সাল, সরি ৭৪ সাল, তখন তাহলে এটা হচ্ছে ৩য় সংশোধনী, তাই না? দেখি, রাইট, ৩য় সংশোধনী। যেহেতু জিয়াউর রহমানের সময়টা আমাদের মনে থাকে, হ্যাঁ, উনি ৫ম সংশোধন আনছেন, সেই জায়গা থেকে এটা মনে রাখার একটা বুদ্ধি। ওকে, ২৩ নভেম্বর ১৯৭৪ সালে এইটার মাধ্যমে কি হয়েছিল জানো? বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুমোদন করা হয়। যে সীমান্ত কিন্তু যে ঝামেলাগুলো আছে, এই অংশ ওদের মধ্যে পড়ে গেছে, ওদের অংশ আমাদের মধ্যে পড়ে গেছে, সেই ব্যাপারগুলো নিয়ে ঝামেলা যাতে না হয়, এই ব্যাপারে একটা সিদ্ধান্ত এখানে এসেছিল। বাংলাদেশে মৌলিক অধিকারের সংরক্ষককে মৌলিক অধিকার কে রক্ষা করে? মৌলিক অধিকার রক্ষা করে হচ্ছে সুপ্রিম কোর্ট। কিভাবে জানো? মূলত আমাদের সংবিধানের ভেতরে আমাদের মৌলিক অধিকারগুলো বলা আছে, আর ওই সংবিধানকে রক্ষা করে হচ্ছে সুপ্রিম কোর্ট। কেউ যদি সংবিধান চেঞ্জ করতে চায়, অবৈধভাবে চেঞ্জ করলে সুপ্রিম কোর্ট সেটা অবৈধ ঘোষণা করে দেয় যে এই চেঞ্জ করা যাবে না। দ্যাট মিনস ও আমাদের অধিকারটা রক্ষা করতেছে। সুতরাং সুপ্রিম কোর্টই আমাদের মৌলিক অধিকারের সংরক্ষণ। এবং এই ব্যাপারটা আবার সংবিধানের ৪র্থ পরিচ্ছেদে ১০২ নম্বর অনুচ্ছেদ, এই ব্যাপারটা আবার বলা আছে। বুঝতে পারছো? একটি দেশে ন্যায়পালের উপস্থিতি কি প্রতিষ্ঠায় সহায়ক? ন্যায়পাল হচ্ছে আমাদের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ পদ, সাংবিধানিক পদ, কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত এটার প্রয়োগ আমরা দেখতে পাই নাই। তবে যদি ন্যায়পাল থাকে, ন্যায়পালের কাজ হচ্ছে এমন একটা পদে একজন মানুষ থাকবেন, তিনি তার জায়গা থেকে আইন, তারপরে হচ্ছে সব কাঠামোর ঊর্ধ্বে গিয়ে দেখবেন যে রাষ্ট্র বা সরকার কোনো ভুল করছে কিনা, সেগুলো ধরিয়ে দেবেন। তার মানে ন্যায়পাল থাকলে কি হবে? ন্যায় বিচারটা আসলে প্রতিষ্ঠিত হবে। ওকে, কোর্ট অফ রেকর্ড বলা হয় যে আদালতকে। কোর্ট অফ রেকর্ড এটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, কি? হ্যাঁ, সুপ্রিম কোর্টে আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড।
এটা কেন বলা হয় জানো? এইটার ব্যাখ্যাটা আসলে আমাদের সংবিধানে শুধু এইটুকুই বলা আছে যে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হবে, কিন্তু কেন কোর্ট অফ রেকর্ড বলা হবে সেই ব্যাপারটা ব্যাখ্যা দেওয়া নাই। তবে আমরা যদি একটু পৃথিবীর বিভিন্ন দেশের এই কোর্ট অফ রেকর্ডটাকে ঘাটাঘাটি করি তাহলে একটা তথ্য খুঁজে পাই। সেই তথ্যটা হচ্ছে কোর্ট অফ রেকর্ড, এটা হচ্ছে আমরা ব্রিটিশ আইনবিদদের একটা আলোচনা থেকে, ব্যাখ্যা থেকে পাওয়া যায় যে কোর্ট অফ রেকর্ড এমন একটা আদালতকে বোঝায় যে আদালতের কার্যাবলী এবং কার্যধারা অনন্তকালের জন্য সংরক্ষণ করে রাখা হবে। মানে আমাদের সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় যদি আসে কোনো অপরাধীর বিপক্ষে বা কোনো একটা ঘটনার ক্ষেত্রে, তাহলে ওই রায়টা ওইভাবে সংরক্ষণ করা হবে যে এটা কোনোদিন নষ্ট হবে না এবং এটা অনন্তকালের জন্য সেখানে ওইভাবেই থাকবে। এই যে থেকে যাচ্ছে এটাকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। তো আমাদের সুপ্রিম কোর্টটা হচ্ছে মূলত কোর্ট অফ রেকর্ড। কোনটি 1972 সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের মূলনীতি ছিল না? 1972 সালে যখন শেখ মুজিবের সময়ে সংবিধান রচনা করা হয় তখন আমাদের এখানে সংবিধানে 4টি মূলনীতি যুক্ত করা হয়েছিল। 4টি মূলনীতির ভিতরে একটা ছিল জাতীয়তাবাদ, একটা ছিল গণতন্ত্র, একটা ছিল ধর্মনিরপেক্ষতা, আর একটা ছিল সমাজতন্ত্র। বাট সাম্যবাদ ব্যাপারটা এখানে ছিল না, তাই উত্তরটা হচ্ছে এটা। ওকে, বাংলাদেশের সংবিধানের যেই ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে, বাংলাদেশ সংবিধান 11টা ভাগ আছে তাই না? এই 11টা ভাগের ভিতরে যে অংশে মৌলিক অধিকার বলা আছে ওটা কোন নাম্বার ভাগ আমরা একটু দেখার চেষ্টা করি। এটা সম্ভবত 3য় ভাগে হওয়ার কথা, আমি যদি ভুল না করি। রাইট, 3য় ভাগ। তাহলে আমাদের সংবিধানের 3য় ভাগে আমরা দেখতে পাই যে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে কথা বলা আছে, যে আমার খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, কথা বলার অধিকার, এই ব্যাপারগুলো 3য় ভাগে বলা আছে। এবং এই ভাগটা শুরু হয়েছে কত থেকে? 27 নম্বর অনুচ্ছেদ থেকে শুরু করে 44 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। এই পুরোটাই মৌলিক অধিকার সংক্রান্ত। 3য় ভাগের মোট 18টা অনুচ্ছেদ, তাহলে 27 থেকে 44 টোটাল 18টা অনুচ্ছেদ, এবং এই 18টা অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকারের বর্ণনা দেয়া আছে। এগুলো একটু মনে রাখতে হবে। বাংলাদেশের নাগরিকরা ভোগ করতে পারে 12টি মৌলিক অধিকার, আর বাংলাদেশে বসবাসকারী নাগরিক এবং বিদেশিরা ভোগ করতে পারে আরো 6টি মৌলিক অধিকার। মানে 18টা মৌলিক অধিকারের সবগুলি বাংলাদেশের জন্য না, বাংলাদেশিদের জন্য হচ্ছে 12টা। আবার বাংলাদেশে যদি বিদেশি নাগরিক থাকে, বিদেশি কেউ মানুষজন, তাহলে তারা কিছু মৌলিক অধিকার পায়, সেগুলো যুক্ত করা আছে। সবকিছু মিলিয়ে 18টা মৌলিক অধিকার এখানে যুক্ত, মানে 18টা অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে রাজধানী ঢাকা সম্পর্কে উল্লেখ আছে? রাজধানী যে ঢাকা হবে এই ব্যাপারগুলো উল্লেখ আছে, আমি যদি ভুল না করি এটা 4 নম্বর অনুচ্ছেদ হবে। সরি, 5 নম্বর অনুচ্ছেদ হয়ে গেছে, তার মানে ভুল করে ফেলছি। রাইট, তোমাদেরও ভুল হইতে পারে এরকম ভাবে, কারণ এগুলো একাধিকবার পড়তে হয়, একাধিকবার মনে রাখতে হয়। তার মানে আমরা দেখতেছি 5 নম্বর অনুচ্ছেদে হচ্ছে বাংলাদেশের যে রাজধানী ঢাকা এই সম্পর্কে বলা আছে। ঠিক আছে, সংবিধানের 5-এর 1 অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা। 3 অনুচ্ছেদে বলা আছে হচ্ছে রাষ্ট্রভাষা, তারপরে 4 অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, এবং 4-এর কতে বলা আছে জাতির পিতার প্রতিকৃতি। যে ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছে, আমরা জানি না আলটিমেট সলিউশনটা কি আসে, যেহেতু এখনো তেমন কিছু হয় না তাই আমরা পড়ে যাচ্ছি। তার মানে 5 নঙে বলা আছে ঢাকার কথা। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে? নির্বাচন কমিশন যে গঠন করতে হবে দেশের নির্বাচন পরিচালনার জন্য, এইটা সংবিধানের একটা পদ বা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। এইটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? সম্ভবত এটা 118 নম্বর অনুচ্ছেদ। 118 নম্বর অনুচ্ছেদ। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 118 নম্বর অনুচ্ছেদে হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের কথা বলা আছে। সংবিধানে 118 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা আছে। 110 নম্বর অনুচ্ছেদে বলা আছে অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর সম্পর্কে। 115 অনুচ্ছেদে বলা আছে অধস্তন আদালতের নিয়োগ সম্পর্কে। 25 অনুচ্ছেদে বলা আছে নির্বাচনী আইন এবং নির্বাচনের বৈধতা সম্পর্কে। ওকে, সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা উল্লেখ করা আছে? বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাটা ছিল 1971 সালে 26 মার্চ, ওই স্বাধীনতার ঘোষণাটা আমাদের সংবিধানে পরবর্তীতে অ্যাড করা হয়েছে। এটা কোন অনুচ্ছেদে অ্যাড করছে? 150, মানে এটা লাস্টের দিকে, এটা আমি জানি 150 51 কিছু একটা হবে। 150 নম্বর অনুচ্ছেদে হচ্ছে এটা অ্যাড করা হয়েছে বাংলাদেশ সংবিধানে। 150-এর 1 মানে 150 নম্বর অনুচ্ছেদের
মনে করো কয়েকটা বিষয় আছে, 1 নাম্বার একটা বিষয়, 2 নাম্বার একটা বিষয়, যখন লেখা থাকবে এরকম 150-এর 1, তার মানে 150-এর এই 1 নাম্বারেই এটা বলা আছে। যদি 50-এর 2 থাকতো তাহলে এখানে যেটা বলা আছে সেটা বলা লাগতো আমাদের। বাংলাদেশের সংবিধান সংশোধনে মোট সদস্যের কত অংশের সংখ্যাগরিষ্ঠতা দরকার? আমি এটা ব্যাখ্যা করেছিলাম যে বাংলাদেশ সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান, মানে সহজেই এইটাকে পরিবর্তন করা যায় না। এটা পরিবর্তন করতে হলে তোমার জাতীয় সংসদের সর্বমোট আসনের 3/2 সমর্থন লাগবে, তার মানে 2/3, রাইট? 2/3। এটা আমার ভুল হবে না জীবনেও, ঠিক আছে? এবং এক্ষেত্রে 142 নম্বরে হচ্ছে এটা ক্লিয়ারলি বলে দেয়া আছে। কোন সালে ডাক্কা থেকে ঢাকা করা হয়? আমাদের ঢাকার নামটা একসময় কেমন ছিল? এরকম। এটা প্রথম চেঞ্জ করা হয় হচ্ছে 1982 সালে। পরবর্তী 1988 সালে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে এটাকে সাংবিধানিক রূপ দেয়া হয়। ঠিক আছে? 1988 সালের 8ম সংশোধনীর সময়। এটা কার সময় হইছে? হুসেইন মোহাম্মদ এরশাদের সময় হইছে, রাইট? পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিধান সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়? এই ব্যাপারটা একটু মনে রাখা ইজি। পরিবেশ ব্যাপারটা কি রিসেন্টলি আলোচনা হচ্ছে, তাই না? বর্তমান সময়ে তো আমরা পরিবেশ নিয়ে বেশি কথাবার্তা বলি। তার মানে এইটা একটা রিসেন্ট কোনো সংশোধনীর মাধ্যমে হবে এবং রিসেন্ট সংশোধনগুলা এখানে সব রিসেন্টলি দেয়া আছে। সো কনফিউজিং। এটা সম্ভবত পঞ্চদশ। দেখি উত্তর কি? পঞ্চদশ, মানে 15তম সংশোধনীর মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের পরিবেশ সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, পরিবেশ রক্ষা করতে হবে, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, এই ব্যাপারগুলো সংবিধানে এড করা হয়। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে? স্থানীয় সরকার জিনিসটা কি? আশা করি তোমরা জানো, না জানলে আমি ছোট্ট করে একটু বলে দেই। সরকারের হচ্ছে 2টা, মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে 2টা জায়গা থেকে হচ্ছে কার্যক্রমগুলো কন্ট্রোল করা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল জায়গা থেকে। যারা তোমরা আর্টসে পড়ে আসো তোমরা এটা তোমাদের জানো। মনে করো এটা যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশের কিন্তু সারা দেশে কি পরিমাণ টাকা কোথায় যাবে, কোথায় কোন উন্নয়ন কাজ হবে, এই ব্যাপারগুলো কিন্তু সেন্ট্রাল একটা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়। সেই কেন্দ্রের জায়গাটা হচ্ছে আমাদের সচিবালয়, তাই না? সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় আছে। তার মানে মন্ত্রণালয় হচ্ছে সেন্ট্রাল একটা জায়গা। এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাই যে এখান থেকে কি করে, মনে করো যে সিদ্ধান্ত হলো যে প্রত্যেকটা জেলাতে 1 কোটি করে টাকা দেয়া হবে। তারপর এখান থেকে 1 কোটি টাকা চলে যাবে হচ্ছে এই কোনায় যে সিলেট নামে একটা জেলা আছে, সেই সিলেট জেলায় চলে যাবে। তখন ওই সিলেট জেলা বা সুনামগঞ্জ জেলার যে জেলা প্রশাসক আছেন বা স্থানীয়ভাবে যে জেলার চেয়ারম্যান আছেন, তারা সিদ্ধান্ত নিবে যে এই জেলার কোন জায়গায় কি পরিমাণ খরচ করতে হবে। কারণ তারা তো এখানে থাকে, আর এরা তো ওখানে থাকে না, এরা বুঝতে পারবে না। তাই এই যে স্থানীয়ভাবে উন্নয়ন কাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা ভূমিকা রাখে, এগুলোকে বলে স্থানীয় সরকার বলে। আর এখান থেকে এটাকে বলা হয় কেন্দ্রীয় সরকার। তো এই যে স্থানীয় সরকার ব্যবস্থাটা তো একটা সময় ছিল না, তাই না? এই স্থানীয় সরকার ব্যবস্থাটা সংবিধানে অ্যাড করা হয়েছে পরবর্তী সময়। এটা কত অনুচ্ছেদে অ্যাড করা হয়েছে? 59 এবং 60, যদি ভুল না হয় দেখি। হ্যাঁ, 59 এবং 60 নাম্বারে। কেন বারবার বলতেছি ভুল না হয়? কারণ এই সংখ্যাতাত্ত্বিক বিষয় কোন অনুচ্ছেদে কি, এগুলো আসলে আমার জন্য একটু কঠিন। আমি সহজে মনে রাখতে পারি না। এজন্য তোমাদের বারবার বলি এগুলো দেখো। আমার তাও যতটুকুই মনে আছে, একাধিকবার পড়ার ফলে মনে আছে, এবং বিশেষ করে যখন আমি অ্যাডমিশন পরীক্ষা দিই তখন তো আমি জানি যে আমার মনে থাকে না, মুখস্থ করতে পারি না। তার মানে বোঝো তাহলে আমার কতবার পড়া লাগছে। আমার মনে থাকে না, তারপরেও এতবার পড়ে আমি মোটামুটি মনে রাখতে পারছি। সো তোমাদেরও কিন্তু বেশি করে পড়তে হবে, ঠিক আছে? যিনি পড়াচ্ছেন তিনি পড়াচ্ছেন মানেই কিন্তু সুপার হিউম্যান না যে সবকিছু পেরে যাবেন, রাইট? এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে 59 এবং 60 নম্বরে স্থানীয় সরকারের আউটলাইন দেয়া আছে যে ইউনিয়ন পর্যায়ে কি হবে, উপজেলা পর্যায়ে কি হবে, জেলা পর্যায়ে কেমন হবে, এই ব্যাপারগুলো, পৌরসভা এইগুলো কেমন হবে। 10টি সাংবিধানিক পদের মধ্যে একমাত্র কোন সাংবিধানিক পদের ব্যক্তিকে শপথ পড়তে হয় না? এখানে দেখো একটা তথ্য আমাদের জানা যাচ্ছে যে সংবিধান থেকে বলা আছে 10টা পদ সম্পর্কে। সাংবিধানিক পদ হচ্ছে 10টা। এই 10টা পদের মধ্যে বেশিরভাগ পদেই কি করতে হয়? শপথ গ্রহণ করতে হয়। একটা পদ আছে যেখানে শপথ গ্রহণ করতে হয় না, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে মূলত রাষ্ট্রের আইনজীবী। ধরো রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, দেখবা বেক্সিমকো একটা প্রতিষ্ঠান, ধরো এরকম বড় প্রতিষ্ঠানগুলো আছে, প্রাণ রাফেল, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু নিজস্ব আইনজীবী থাকে। কারণ যখন কোনো আইনি ঝামেলায় পড়বে তখন ওই আইনজীবীরা ওই প্রতিষ্ঠানের পক্ষে লড়াই করবে, ঠিক আছে? এরকম রাষ্ট্র নিজেও তো একটা প্রতিষ্ঠান। সো রাষ্ট্রের একটা আইনজীবী দরকার। সেই আইনজীবীকে বলা হয় হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তিনি রাষ্ট্রকে আইনি বিভিন্ন সহযোগিতা করেন,
পরামর্শ দেন ইত্যাদি। তো এই অ্যাটর্নি জেনারেলের কি করতে হয় না, শপথ গ্রহণ করতে হয় না। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? আমাদের যেই জাতীয় সংসদ আছে সেই সংসদের সদস্যরা তারা ভোট দিয়ে মূলত নির্বাচন করে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তাও হয় না। যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি যাকে মনে করবেন তাকে রাষ্ট্রপতি বানায় ফেলতে পারবেন, তাই না? নইলে কি আর আমাদের বর্তমান রাষ্ট্রপতি তিনি তার সম্পর্কে বহুত ব্যাড রেকর্ড আছে। তিনি হচ্ছে প্রোটোকল একাধিকবার ভেঙে ফেলছিলেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখনও। রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি হয়ে যান তখন তিনি কিন্তু সবার উপরে তার পদ, সো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীকে তেল মারতে পারবেন না, তারপরে কোনো নেতাকে তেল মারতে পারবেন না। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি শেখ হাসিনাকে তেল মারতেন। বক্তব্য এটা স্পষ্টভাবে বলে ফেলতেন, এটা একেবারে প্রোটোকলের ভঙ্গন আর কি। তো সেই আর কি, এটা কেমনে হয়? মূলত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়। বাট যখন আমাদের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল তখন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ঠিক আছে? যে সমস্ত দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার আছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানো? জনগণ দুইবার করে ভোট দেয়। একবার ভোট দেয় হচ্ছে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতির জন্য মনে করো যে একাধিক প্রার্থী দাঁড়ায় গেল, ধরো তুরস্কে এরদোয়ান দাঁড়াইছিল, তাই না? এরদোয়ান আর হচ্ছে কামাল দারজগুলো কি একটা নাম, কামাল, দুজন দাঁড়াইছে, সারা দেশের মানুষ এই দুজনকে ভোট দিছে। 50%-এর বেশি যে ভোট পাবে সেই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে যাবে। ওই দেশের সংসদ সদস্য মানে সংসদ তো লাগবে একটা, তাই না? আরেকটা নির্বাচন হয় সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনে সারা দেশে এরকম বিভিন্ন আসন থাকে, সেই আসনের সদস্যদের তারা ভোট দিয়ে নির্বাচন করে। যখন রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে তখন এরকম, আমাদের দেশে এরকম হয়েছিল। যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল 1975-এ তো রাষ্ট্রপতি শাসিত সরকার বানায় ফেলা হলো। এরপর জিয়ার সময় রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, এরশাদের সময়ও ছিল, তখন নির্বাচনগুলো এরকম ভাবে হইতো। আর এখন যেহেতু রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নাই, তাই সংসদ গঠিত হওয়ার পরে সংসদ সদস্যরা ভোট দিয়ে তাদের ভিতর থেকে একজনকে রাষ্ট্রপতি বানায় ফেলে, দেখে একটু সিনিয়র মানুষজনকে দেখে এটা দেয় আর কি। সংবিধানের কত অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং সম্পর্কে বলা আছে? এটা হচ্ছে 70 নম্বর অনুচ্ছেদ, এটা সবসময় মনে রাখবা। সরি 70 নম্বর অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং ব্যাপারটা কি জানো? ফ্লোর ক্রসিং হচ্ছে, মনে করো যে এটা জাতীয় সংসদ, এখানে তুমি হচ্ছে নেতা, আর তোমার দলের 300 জন মানুষ এরকম ভাবে বসে আছে। এটা হচ্ছে সংসদ। তুমি একটা প্রস্তাব উঠাইলা, তোমার প্রস্তাবের নিয়ম অনুযায়ী সংসদে যারা যারা থাকবে তারা এই প্রস্তাবের কেউ পক্ষে ভোট দিবে, কেউ বিপক্ষে ভোট দিবে। এখন তোমার সংসদে 300 জনের ভেতরে তোমার মনে করো যে মানুষজন আছে 200 জন বা 190 জন মনে করো আছে। নিয়ম অনুযায়ী কি হওয়া দরকার ছিল? যে প্রস্তাবটা যদি ভালো না হয় তাহলে আমার 190 জনও আমার বিপক্ষে ভোট দিতে পারবে। কিন্তু 70 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকবে ওই পলিটিক্যাল পার্টির কাছ থেকে যদি কোনো প্রস্তাব উত্থাপন করা হয় কোনো আইনের জন্য, ওই দলের মানুষজন তার বিপক্ষে ভোট দিতে পারবে না। যদি বিপক্ষে ভোট দেয় তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এটা কোনো কথা? মানে এই একটা ধারার মাধ্যমে বাংলাদেশের ডেমোক্রেসিকে একেবারে গলা টিপে হত্যা করা হয়েছে, বুঝতে পারছো? কেউ কখনো দলের বিপক্ষে ভোট দিতে পারতো না। সো এইটাকে বলা হয় ফ্লোর ক্রসিং, মানে তুমি ফ্লোরটা ক্রস করতে পারবে না, তোমার ফ্লোরে থাকতে হবে। এটা 70 নম্বর অনুচ্ছেদে আছে। তো এইটা এখন জোর আলোচনা উঠতেছে, এটা বাতিল করতে হবে, এটা বাতিল করা হবে। সংবিধানের 16 সংশোধনী অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের ক্ষমতা কার হাতে ন্যস্ত? 16 নম্বর যে সংশোধনটা ঘটে তখন সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরানোর জন্য এই দায়িত্ব দেওয়া হয় হচ্ছে জাতীয় সংসদের কাছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে? সংবাদপত্রের যে স্বাধীনতা এটা নিশ্চয়তা দেওয়া হয়েছে সম্ভবত, আল্লাহ এটা দেখছো অনেক জটিল, 39 নাম্বার, এটা আমি জানি। 39-এর 2-1-2 ক খ কই আসছিল? এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন আসে না, পোলাপান সব হতাশ হয়ে যাবে। যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কি বলবো, একটা উদাহরণ মনে পড়লো। এই যে এরকম যে নিচের কোনটি লাল, নিচের কোনটি লাল, বুঝতে পারছো? এটা মনে করো একটা প্রশ্ন, ক নাম্বার খ নাম্বার। এখানে মনে করো যে একটা লিখছি এভাবে লাল আর একটা লিখছি হচ্ছে কালো। তুমি আনসার করো নিচের কোনটি লাল, এইটা না এইটা, এইটা রং লাল, এইটা লেখা লাল, ঠিক আছে? সো এইরকম কনফিউশন প্রশ্ন হচ্ছে এইটা। আমার যে মনে হচ্ছে 39-এর 2-এর খ হতে পারে, দেখি। আচ্ছা 39-এর 2-এর খই হয়েছে।
সংবাদপত্রের স্বাধীনতার জন্য 39 রনি ভাই আসেন একটু, আপনার দেখুক এটা বলেন তো নিচের কোনটা লাল? লাইভ চলতেছে না, রেকর্ড চলতেছে, আপনি একটু বলে যান, ওরা পরে দেখে নেবে। নিচের কোনটা লাল? লাল, কালো? এরকম কনফিউজিং প্রশ্ন আসে। ওকে, তার মানে উত্তর হচ্ছে 39(2) খ। এটাতে হচ্ছে আমাদের কি বলা আছে? 39(1) বলা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা মানে 39 নম্বরে মূলত বিভিন্ন স্বাধীনতার কথা বলা আছে। এর ভিতর 39-1 নম্বরে বলা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। 39(2) কথা বলা আছে বাক এবং ভাব প্রকাশের স্বাধীনতা। ভাব প্রকাশ কোথায় করবা তুমি? সংবাদপত্রের মধ্যে করবা, ঠিক আছে? এবং মানে সংবাদপত্রের মধ্যে তো ক্লিয়ারলি বলে দিচ্ছে, তার পরেরটা 39(2) কথা বলা আছে সংবাদপত্রের ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চয়তা সম্পর্কে বলা আছে। ওকে, রাষ্ট্রপতির দায় মুক্তি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে? রাষ্ট্রপতির দায় মুক্তির ব্যাপারটা 51 রাষ্ট্রপতির দায় মুক্তির ব্যাপারটা 51 নম্বরে বর্ণিত আছে, ঠিক আছে? 51 নম্বরে বলা আছে রাষ্ট্রপতি সকল ধরনের তোমার এই যে ঝামেলা টামেলা থেকে মুক্ত থাকবে, তাকে মামলা টামলা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছো? সংবিধানের 63 নং অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের কোনো যুদ্ধে অংশ নিতে চাইলে কার অনুমতি লাগবে? ব্যাপারটা একটু খেয়াল রাখো, যদি কোনো যুদ্ধ বেঁধে যাওয়ার অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে যুদ্ধ ঘোষণা করবেন একজন, অনুমতি নিতে হবে আরেকজনের কাছ থেকে। ঘোষণা করবেন হচ্ছে রাষ্ট্রপতি, মনে রাখবা। ঘোষণা কে দিবে? সংবিধানের ঘোষণা দিবে হচ্ছে রাষ্ট্রপতি, বাট এই ঘোষণা দেওয়ার আগে তাকে কিন্তু জাতীয় সংসদের কাছ থেকে অনুমতি নিতে হবে। বুঝতে পারছো? সংবিধানের 50-3 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? যেই সমস্যাটা বর্তমানে চলছে, যে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য বহুত কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু তিনি কার নিকট পদত্যাগ করবেন? তিনি নিয়ম অনুযায়ী পদত্যাগ করেন হচ্ছে স্পিকারের কাছে, বাট এই মুহূর্তে স্পিকার নাই, স্পিকার পদত্যাগ করছে, ঠিক আছে? স্পিকার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সদস্য সংসদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? মানে প্রধানমন্ত্রী তার যে মন্ত্রিসভা তিনি গঠন করবেন, তাকে একটা ক্ষমতা দেয়া হয় যে তিনি তার মন্ত্রিসভার সদস্যদেরকে শুধু যে সংসদের ভেতর থেকেই নিতে হবে তা না, তিনি বাইরে থেকেও নিয়ে আসতে পারবেন। কিন্তু কতটুকু নিয়ে আসতে পারবেন? টোটাল মন্ত্রিসভার 10/1 যদি মন্ত্রিসভা হয় 40 জনের, তাহলে তিনি 4 জনকে বাইরে থেকে নিতে পারবেন। এবার কিন্তু এই যে শেখ হাসিনা যে লাস্ট টার্মে যখন ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে সম্ভবত এরকম সংসদের বাইরে থেকে নিয়ে আসছিলেন, ঠিক আছে? 10/1 তিনি বাইরে থেকে নিয়ে আসতে পারবেন। কোন সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদে 50টি নারী আসন আরো 25 বছরের জন্য বহাল রাখা হয়? আমাদের জাতীয় সংসদের মোট আসন হচ্ছে 300+50, তাই না? 300টা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আসে, 50টা হচ্ছে মনোনয়নের মাধ্যমে আসে। তো এই মনোনয়নটা কেমনে হয় জানো তো? এই 300 জনের ভিতরে যারা হচ্ছে 200টা আসন পাবে, তারা কত পাইলো? প্রায় 66% পেয়ে গেছে। তো ওই দলটা এই 50 জনের ভিতরেও 66% তারাই নিতে পারবে। বুঝতে পারছো? মানে প্রায় 34 জনের মতো তারা নিতে পারবে, বাট মনোনয়ন দিয়ে নিয়ে আসবে, কোনো নির্বাচনের মাধ্যমে আসতে হবে না। তো এইটা আরো 25 বছর যাতে এরকম 50 জন আমরা মনোনয়ন দিয়ে নিয়ে আসতে পারি, এটা একটা সংশোধনের মাধ্যমে এটা বাড়ায় দেওয়া হয়েছে। এটা সম্ভবত সপ্তদশ, ভুল করে ফেললাম। তার মানে 17 নাম্বার যেই সংশোধনীটা হয়েছে আমাদের, সেখানে বলা হয়েছে যে নারীদের যে 50টা সংরক্ষিত আসন, এইটা আরো 25 বছরের জন্য বাড়ায় দেওয়া হলো। মানে সামনের আরো 25 বছর যে আরো 5টা নির্বাচন হবে, মানে এই যে এটা সপ্তদশটা তো হয়েছে হচ্ছে সম্ভবত 2015-16 সালের দিকে হয়েছে। সামনের আরো পরবর্তী 5টা নির্বাচনে নারীদের জন্য 50টা আসন সংরক্ষিত থাকবেই, এটা বলা হইলো। 18 সালে হয়েছে এটা। সংবিধানের কোন অনুচ্ছেদে গণভোট সংক্রান্ত বিধান রয়েছে? মূলত বাংলাদেশ সংবিধানে গণভোট সংক্রান্ত কোনো বিধান নাই, কোনো বিধান নাই। পৃথিবীতে বাংলা ভাষায় রচিত সংবিধানের সংখ্যা কয়টা? আসলে পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলে তো মূলত 2টা দেশে, মানে একটা বড় সংখ্যক মানুষ কথা বলে 2টা দেশে, একটা বাংলাদেশ আর হচ্ছে ভারত। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এরা বাংলায় কথা বলে। সো ভারতের সংবিধান তো অনেকগুলো ভাষায় লেখা আছে। সো ভারতেরটা এবং বাংলাদেশটা, এই 2টা দেশেরটা হচ্ছে বাংলা ভাষায় রচিত, তাই 2টা দেশ। বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি কে ছিলেন?
শেখ মুজিবুর রহমান কিন্তু ছিলেন না, ছিলেন কে? আবু সাইদ চৌধুরী। কারণ শেখ মুজিব পাকিস্তান থেকে ফিরে এসেই কিন্তু প্রধানমন্ত্রীর পদে গ্রহণ করেছিলেন এবং তারপর রাষ্ট্রপতি নিয়োগ দেন হচ্ছে আবু সাইদ চৌধুরীকে, এবং আবু সাইদ চৌধুরী পরবর্তীতে গণপরিষদ আদেশ জারি করেন, যে গণপরিষদ গঠিত হওয়ার পর সংবিধান রচিত হয়, এবং এটা যখন গৃহীত হয় তখন আবু সাইদ চৌধুরী কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল 4টা নীতি পরিবর্তন করা হয়? শেখ মুজিবের সময় যে মূল 4টা নীতি নেওয়া হয়েছিল, জিয়াউর রহমানের সময় সেটা পরিবর্তন করা হয়। আর জিয়াউর রহমানের সময় যেই ম্যাসিভ যে প্রধান পরিবর্তন, সেটা হচ্ছে 5ম সংশোধনের মাধ্যমে। এটা মনে রাখতে হবে, 5ম সংশোধনের মাধ্যমে। 1972 সালে সংবিধানের 4টা মূলনীতি ছিল এটা, আর 5ম সংশোধনের সময় জিয়াউর রহমানের সময় এগুলো হচ্ছে চেঞ্জ করা হয়। ঠিক আছে, 3টিতেই পরিবর্তন আনা হয়, শুধু গণতন্ত্রটা ঠিক থাকে, বাকিগুলো হচ্ছে চেঞ্জ করা হয়। একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবেন? স্পিকারকে না জানিয়ে সর্বোচ্চ 90 দিন বাইরে থাকতে পারবে, মানে সংসদের যোগ না দিয়ে 90 দিন থাকতে পারবে। এর বেশি গেলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। ওকে। হস্তলিখিত সংবিধান কত পাতার ছিল? সংবিধানটা তো হাতে লেখা ছিল, সেটা ছিল প্রায় 93 পাতার এবং খুবই সুন্দর হাতের লেখা ছিল। গুগলে সার্চ করলে দেখতে পারবা। আর যখন মানে এই যে যখন হচ্ছে সবাই সিগনেচার করে, সিগনেচার করার পরে এইটার পৃষ্ঠা 109 পৃষ্ঠা হয়ে গেছিল, বাট মূল সংবিধান ছিল হচ্ছে 93 পৃষ্ঠা। ওকে। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশে জাতীয়তাবাদ প্রবর্তিত হয়? ওই যে বললাম, মূলনীতির পরিবর্তন আসে হচ্ছে 5ম সংবিধান মানে সংশোধনের সময়, যে সংশোধনী ছিল জিয়াউর রহমানের সময়। ঠিক আছে, তার মানে এইটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, মূলনীতির পরিবর্তন, তার মানে এটা 5ম সংশোধনীতে এটা আসছে। ওকে। 5ম, কত সালে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়? ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয় মূলত এরশাদের সময়, 1988 সালে। 1988 সালে, দেখি, হ্যাঁ 1988 সালে। কার শাসনামলে সংবিধানের 5ম সংশোধনী বিল পাশ হয়? সংবিধানের 5ম সংশোধনী বিলটা হচ্ছে, বুঝতেই পারতেছো, একটু আগে বারবারই বলে ফেলছি, জিয়াউর রহমানের সময়। কোন সংশোধনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়? রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু হয় মূলত কার সময়? শেখ মুজিবের সময়, 1975 সালে। 1975 সালে 4র্থ যে মানে সংশোধনী তিনি আনেন আর কি, 4র্থ সংশোধনে যেটা আনেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা তিনি চালু করেন 4র্থ, এবং তারপরেই তো তার মানে তাকে হত্যা করা হয়, এবং তারপরে তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে 5ম সংশোধনী নিয়ে আসেন হচ্ছে জিয়াউর রহমান। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ হলো, জরুরি অবস্থা মানে ঘোষণা করার ব্যাপারে সংবিধানে বলা আছে, কত এটা আমার মনে নাই, দেখতে হবে, সম্ভবত 141 বা ইয়েস 100, তাও তো হালকা করে মনে আছে, 141-এর কম। এখানে জরুরি অবস্থার কথা, জরুরি অবস্থা জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করো। একটু আগেই বলছিলাম কিন্তু, যে দেশে যখন এমন অবস্থা তৈরি হয় যে নির্দিষ্ট যে আইন বা যেগুলো বর্তমানে চলছে, এই ব্যবস্থাগুলো রান করতেছে না, একটা অন্যরকম পরিস্থিতি, যে খুবই ক্রাইসিস মোমেন্ট চলে আসছে, তখন যেহেতু সংবিধান কার্যকর করা যাচ্ছে না, তাহলে দেশ তো চালাইতে হবে, কেমনে চলবে? তখন রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবে না। জরুরি অবস্থাতে তখন রাষ্ট্রপতি যা বলবেন সেটাই আইন হয়ে যাবে, ওইটা অনুযায়ী দেশ চলবে। তখন তখন আর সংবিধান কার্যকর হবে না। এটা কখন করা হয়? ধরো কোনো একটা দেশের ভিতরে যুদ্ধ শুরু করে দিল, আক্রমণ চালিয়ে দিল, তখন তো আর সংবিধান মেনে, নিয়ম কানুন মেনে যদি তুমি আগাইতে যাও যে এই যুদ্ধের বিরুদ্ধে আমরা অবস্থান নিব, তাহলে একটা আইন পাশ করতে হবে, ওই আইন পাশ করতে তোমার লাগবে 1 মাস, তাই তাদের তুমি শেষ। সো তখন সংবিধান বাতিল হয়ে যাবে, বাতিল বলতে স্থগিত হবে। তখন জরুরি অবস্থা ঘোষণা করার মাধ্যমেই রাষ্ট্রপতি মোটামুটি রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন তাদের সাথে কথাবার্তা বলে একের পর সিদ্ধান্ত নেবেন। এটাই হচ্ছে জরুরি অবস্থা। এটা হতে পারে প্যান্ডেমিকের সময়ও হতে পারে, যে মনে করো যে হঠাৎ করে কোনো একটা ভাইরাস মহামারী আকারে ছড়ায় পড়ছে, সেখানে আইন টাইন কিচ্ছু চলতেছে না, তখনও জরুরি অবস্থা ঘোষণা করে সেগুলো কন্ট্রোল করা হতে পারে। এই ব্যাপারে বলা আছে হচ্ছে 141 নম্বর অনুচ্ছেদের মানে ক নাম্বারে। কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? রহিত হওয়া মানে কি? মৌলিক অধিকারটা স্থগিত হয়ে যায়, মানে মৌলিক অধিকার তখন আসলে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না, সেটা হচ্ছে জরুরি আইনের সময়। কারণ জরুরি আইন মানেই কি? সংবিধানের ব্যাপারগুলো স্থগিত হয়ে গেছে। তো ওই মুহূর্তে যদি যুদ্ধ নেমে আসে, জরুরি আইনের মাধ্যমে সরকারের টার্গেট থাকবে যুদ্ধ থামানো,
আর এই পরিস্থিতিতে তোমার মৌলিক অধিকার ভঙ্গুর হয়ে যেতে পারে, মানে তুমি মৌলিক অধিকার থেকে বঞ্চিতও হতে পারো, বাট ওইটা তখন মেইন কনসার্ন না। কনসার্ন হচ্ছে জরুরি অবস্থায় ওই জিনিসটা সামাল দেয়া। সো জরুরি অবস্থা ঘোষণা ওই সময় করা হবে যখন মৌলিক অধিকার থেকে মানুষ মোটামুটি বঞ্চিত হয়। এই যে ধরো করোনার সময় কিন্তু এরকম পরিস্থিতি হয়েছিল, যদিও জরুরি অবস্থা ঘোষণা করা হয় নাই, যে তুমি ঠিকঠাক বাইরে বেরোতে পারতা না, বাইরে বেরোলে তোমার হচ্ছে পিটায় ঘরে উঠাই দিত, তাই না? তার মানে তুমি তো বাইরে চলাফেরার অধিকার তোমার কি মৌলিক অধিকার, ওইটা তুমি কিন্তু এখান থেকে তুমি বঞ্চিত হয়েছো, তাই না? কোন সংশোধনের মাধ্যমে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়? এটাও জিয়াউর রহমানের সময় করা হয়েছে, এটা পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে আর কি। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সংবিধানের 23 নাম্বারের কিছু একটা, 23-এর ক। তার মানে 23-এর কত উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠীর সংস্কৃতি, এই ব্যাপারগুলোতে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট? সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা পিএসসি নামে চিনি। এই যে বিসিএস পরীক্ষা যারা হচ্ছে পরিচালনা করে, ঠিক আছে, এটা হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এরা হচ্ছে সরকারের বিভিন্ন পদে যে চাকরি বাকরি মানুষ করে এদেরকে নিয়োগ দেওয়ার কাজ করে। এইটা সংযুক্ত বা সংশ্লিষ্ট হচ্ছে মূলত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে। বুঝতে পারতেছো, এটা প্রশাসন পরিচালনার জন্য যেহেতু মানুষ নিয়োগ দেয়, সো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যদি এক না হয় তাহলে তো ব্যাপারটা হচ্ছে না। বাংলাদেশের সংবিধান রচিত হয় কিসের মাধ্যমে? গণপরিষদের মাধ্যমে। শুরুতে কিন্তু বলছি রাষ্ট্রপতির আদেশে গণপরিষদ গঠিত হয়, ওই গণপরিষদ থেকে একটা কমিটি বানিয়ে দিয়ে সেই কমিটি সংবিধান রচনা করে। সো গণপরিষদের মাধ্যমে আমাদের সংবিধান রচিত হয়। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে? রাষ্ট্রপতি যে থাকবে এই ব্যাপারটা সংবিধানের কত নম্বরে বলা আছে? 48 মনে হয়, 48 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে একজন রাষ্ট্রপতি থাকবেন, ঠিক আছে। বাংলাদেশ সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কোন সালে বাদ পড়ে যায়? ওই যে মূলনীতির ক্ষেত্রে পরিবর্তন কে আনছে? জিয়াউর রহমান। কখন? পঞ্চম সংশোধনীতে। আর পঞ্চম সংশোধনী কখন হয়েছে? 1978 সালে হয়েছে। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী বিষয়বস্তু, এটা একটু গুরুত্বপূর্ণ কিন্তু। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীতে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে আসে। চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার আসে। এরপরে রাষ্ট্রপতি শাসিত সরকার দীর্ঘদিন চলে। 1990-91 সালে গিয়ে যখন এরশাদ সরকারের পতন হয়, তারপরে সংবিধান একটা পরিবর্তন আসে, সেটার মাধ্যমে সংসদীয় ব্যবস্থা ফিরিয়ে আনা হয় 1991 সালে। এটা সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি কি কি? এটা তো একটু আগে জানোই, যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সংবিধান রচনা কমিটির সদস্য ছিল কতজন? 34 জন ছিল, এটার বলার কিছু নাই, 34 জন। স্বাধীন বাংলাদেশ সাংবিধানিক ঘোষণা কোন তারিখে হয়েছিল? স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা হয়েছিল হচ্ছে 26 মার্চ 1971। বলতে পারো তখন তো সংবিধান ছিল না, বাট ওই ঘোষণাটাকে সংবিধানের ভিতরে অ্যাড করে ফেলা হয়েছে। তার মানে ওই ঘোষণা যেহেতু 26 তারিখে হয়েছিল, ধরে নেওয়া হচ্ছে ওটাই আমাদের সাংবিধানিক ঘোষণা। সংবিধান রচিত হয়েছে হচ্ছে 72 সালে, বাট কার্যকর 71-এর 26 মার্চ থেকে। বুঝতে পারছো? এটা পরে করলেও বলে দেয়া আছে ওই দিন থেকেই আমরা স্বাধীন, যেহেতু তারপর যুদ্ধ চলছে, সো এটা একটা বিশেষ মোমেন্ট হিসেবে আমরা চালিয়ে দিচ্ছি। চালিয়ে দেওয়া কথাটা মনে হইলেই কিছু শব্দ মনে চলে আসে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে? চালিয়ে দেওয়া তো একটা সোর্স, তাই না? নারী সদস্য একমাত্র কে? নারী সদস্য হচ্ছে রাজিয়া বানু। হ্যাঁ, এটুকু মনে রাখলেই হবে, রাজিয়া বানু হচ্ছেন একমাত্র নারী সদস্য। সংবিধানের অনুচ্ছেদ কয়টা আমাদের? 153টা অনুচ্ছেদ, এটা বলার দরকার নেই। বাংলাদেশ সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে এটা গৃহীত হয়। বাংলাদেশ সংবিধান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যেই সালে যুক্ত হয়, ওই শুরু থেকে নারী আসন সংরক্ষিত ভাবে আছে, তার মানে 72 সালেই। 72 সালে নারী আসনটা যুক্ত করা হয়। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এটা কি করা হয়? 2011 সালে এটা 50টাতে নিয়ে যাওয়া হয়। এর আগে কম ছিল, ঠিক আছে। এবং 18 সালে এটা সময় বাড়ানো হয়। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ে কয়টি আর্টিকেল রয়েছে? মৌলিক অধিকার নিয়ে কয়টা আছে আমরা দেখছিলাম, 18টা আর্টিকেল আছে, তাই না? 27 নম্বর থেকে শুরু করে
44 নাম্বার পর্যন্ত 18টা আর্টিকেল হচ্ছে মৌলিক অধিকার নিয়ে। নিচের কোনটি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান? মানে সংবিধানে বলা আছে যে এই প্রতিষ্ঠানটা থাকবে, পাবলিক সার্ভিস কমিশন। একটু আগে আমি এটা আলোচনা করেছি। বাকিগুলা কিন্তু দেখতে মনে হচ্ছে, বাট কমিশন লেখা থাকলেও ওগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান না। যেমন এই যে জাতীয় মানবাধিকার কমিশন, আইন কমিশন, তথ্য কমিশন, এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান না। আরেকটা আছে দুর্নীতি দমন কমিশন, ওইটাও সাংবিধানিক না, কিন্তু মনে হয় যে এটা মনে হয় সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারগুলো বর্ণিত আছে যেই ভাগে। 11টা ভাগ আছে, 11টা ভাগের ভিতরে মৌলিক অধিকার বর্ণনা আছে কি তৃতীয় ভাগ না? হ্যাঁ, তৃতীয় ভাগে। তৃতীয় ভাগে হচ্ছে মৌলিক অধিকার বলা আছে। দেখো এখানে 11টা ভাগের কোথায় কি আছে এটা এখানে একটু বলা আছে। তৃতীয় ভাগে হচ্ছে মৌলিক অধিকার, তাই না? দ্বিতীয় ভাগে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো বলা আছে। চতুর্থ ভাগে হচ্ছে নির্বাহী বিভাগ, পঞ্চম ভাগে আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন। একটু দেখে নিবা। কর্ম কমিশন, কর্ম বিভাগ বলা আছে হচ্ছে নবম ভাগে, এটা একটু মাঝে মাঝে আসে। দশম ভাগে হচ্ছে সংবিধান সংশোধন, এটা একটু দেখে রাখবা। 72 সালের বাংলাদেশ সংবিধানের মূলনীতি ছিল না কোনটা? এখানে কোনটা 72 সালে মূলনীতি ছিল না? সামাজিক ন্যায় বিচারটা ছিল না, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই তিনটা ছিল, সাথে আরেকটা ছিল সমাজতন্ত্র। ওকে, নিচের কোন দেশের সংবিধানটি অলিখিত? বাংলাদেশের এটা লিখিত আমরা জানি, ভারতেরটাও লিখিত, জার্মানিটাও লিখিত, যুক্তরাষ্ট্রটাও লিখিত। অলিখিত হচ্ছে যুক্তরাজ্যেরটা। যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নাই। ওরা এতটাই সভ্য জাতি বা মানুষজনের উপর ওদের এতটাই কনফিডেন্স যে না লিখে রাখলেও ওরা জানে যে এইটাই আমার আইন। আর আমাদের লিখে রাখার পরেও আমরা জানিও না, মানিও না। ঠিক আছে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? এটা একবার পড়ে ফেলছে, বেগম রাজিয়া বানু। কমিটির বিভিন্ন পদে কারা কারা ছিল? প্রধান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন, একমাত্র মহিলা হচ্ছে রাজিয়া বানু, একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন হচ্ছে সুরঞ্জিত সেন গুপ্ত। বাকিগুলো অনুবাদক ছিলেন হচ্ছে এই যে বাকিগুলো দেখে নাও, কামাল হোসেন। অঙ্গসজ্জা ছিল শিল্পী জয়নুল আবেদিন। মূল তত্ত্বাবধায়ক বা সার্বিক অঙ্গসজ্জার এটার ক্ষেত্রে আনিসুজ্জামানের নাম পাওয়া যায়। চামড়া দিয়ে বাধায় কাজ করছে হচ্ছে কে এম আব্দুর রৌফ। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ডাজ নট প্রমিস, মানে কনস্টিটিউশন কোন জিনিসটা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ নয়? আইনের সামনে সকলের সমান, এটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা জানি। ইকুয়াল প্রোটেকশন অফ ল, আইন সবার জন্য সমানভাবে নিরাপত্তা দিবে, এইটার জন্য সংবিধান প্রতিজ্ঞাবদ্ধ। নন ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে, এটা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ক্যাপিটালিজম দিবেই এর জন্য সংবিধান প্রতিজ্ঞাবদ্ধ না। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে সুযোগের সমতার কথা ঘোষণা করা হয়েছে? মানে সবাই সমান সুযোগ পাবে। এইটা 19 না 27? 19 নম্বরে বলা আছে সুযোগের সমতা, সবাই সুযোগ পাওয়ার ক্ষেত্রে সমানভাবে সুযোগ পাবে। হ্যাঁ, যে এরকম না যে তুমি ওই ধর্মের বইলা কম সুযোগ পাবা, তুমি ওই জাতের বইলা কম, এরকম না, সবাই সমান সুযোগ পাবে। এটা হচ্ছে 19 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা আছে। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখো। 19 নম্বরে বলা আছে সুযোগের সমতা। 72-এ বলা আছে সংসদের অধিবেশন সম্পর্কে। 80 নম্বরে বলা আছে আইন প্রণয়ন পদ্ধতি। 87-তে বলা আছে বার্ষিক আর্থিক বিবরণী বা বাজেট। আর 7-এর খতে বলা আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, এই ব্যাপারটা। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ। আমার 100% মনে নাই, কিন্তু আমি জানি যে এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে। এইটা 27 হওয়ার পসিবিলিটি অনেক হাই। হ্যাঁ, 27 হয়ে গেছে। 27 নম্বরে বলা আছে, কি বলা আছে? আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সবাই আইনের আশ্রয় লাভ করার অধিকার পাবে। 27 নম্বরে বলা আছে, এটা একটা চমৎকার মৌলিক অধিকার। আর আগেরটা কি ছিল? সুযোগের সমতা, এটা ছিল হচ্ছে 19 নং অনুচ্ছেদে। এখানে কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এবং সেগুলো ব্যাখ্যা দেয়া আছে, আশা করি তোমরা পড়ে নিলে। যেমন এই যেটা ইম্পর্টেন্ট, ন্যায়পাল 77 নম্বরে বলা আছে। 118 নম্বরে বলা আছে নির্বাচন কমিশন সম্পর্কে। 137 নম্বরে বলা আছে সরকারি কর্ম কমিশন। সবগুলো ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, তারপরে 41 নম্বরে বলা আছে ধর্মীয় স্বাধীনতার কথা। 27 নম্বর হচ্ছে যে আইনের দৃষ্টিতে সবাই যে সমান, এইটার কথা বলা আছে। 19 নম্বরে বলা আছে সুযোগের সমতা, আমরা পড়লাম। অবৈতনিক শিক্ষার কথা বলা আছে 17 নম্বরে। ঠিক আছে, ওকে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের সমান আশ্রয় লাভের, কি এটা তো একটু মাত্র দেখলাম মনে হচ্ছে।
হ্যাঁ, মানে ডাবল হয়ে গেছে 27 নম্বরে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বলা আছে? শিক্ষার অধিকারের কথা বলা আছে। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেশিক্ষণ নাই আর, হ্যাঁ? শিক্ষার অধিকারটা এই যে একটু আগে আমরা দেখলাম কত নম্বরে? 17 নম্বর মেবি। 17 নম্বর। শিক্ষার অধিকারে বলা আছে হচ্ছে 17 নম্বরে। 17 নম্বর। দেখো এখানেও ক্লিয়ারলি দেওয়া আছে এবং ওই যে ওই কথাগুলো একটু রিপিট হইছে, হ্যাঁ? একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে চিন্তা এবং বিবেকের স্বাধীনতার বিষয়ে বর্ণিত আছে? চিন্তা এবং বিবেকের স্বাধীনতা 39 বলছিলাম না মনে হয়? 39 নাম্বার। চিন্তা এবং বিবেকের স্বাধীনতা 39 নাম্বারে। এবং 39 নাম্বারে কিন্তু আরো কিছু ব্যাপার আছে। ওই যে কি বলে? সংবাদপত্র স্বাধীনতার ব্যাপারও কিন্তু 39 নাম্বারেরই খ নাম্বারে বলা আছে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে এই কথা লিখিত? গুরুত্বপূর্ণ। কোন অনুচ্ছেদে এটা লিখিত আছে? প্রজাতন্ত্রের সকল সম্পদের মালিক জনগণ। আমার মনে নাই। 7 নাম্বারে বলা আছে। 7 নাম্বারে বলা আছে প্রজাতন্ত্রের সকল কিছুর মালিক হচ্ছে জনগণ। 7 নম্বর গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? এটা আমরা জানি। 17 বার সংশোধিত হয়েছে সংবিধানটা। 8 জুলাই 2018 সপ্তদশ এটা তো লাস্টের। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে? 14তম সংশোধনী, মানে 15তমতে হচ্ছে এটা। 15তমতে এটা বাদ দেওয়া হয়। 15তমতে বাদ দেওয়া হয়। 15 নম্বর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে হচ্ছে এই তোমার আসে, 13তম সংশোধনীর মাধ্যমে সম্ভবত এটা নিয়ে আসে এবং 15তম সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করা হয়। সংবিধানের 4র্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 4র্থ বঙ্গবন্ধুর সময়ে, হ্যাঁ, একেবারে 1975 সালে তিনি কি করছিলেন? রাষ্ট্রপতি শাসিত সরকার বানাইছিলেন। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল 4র্থ সংশোধনীর মূল কথা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় 13তম, মানে আনা হয় 13তমতে, বিলুপ্ত করা হয় হচ্ছে 15তমতে। কি অদ্ভুত! 15তমতে। ওকে, এটা হয় হচ্ছে 2011 সালে। কোন পদে নিয়োগ প্রদানের সাংবিধানিক বাধ্যবাধকতা নেই? মানে কোন পদটা সাংবিধানিকভাবে নিয়োগ আসে না? সংবিধানে কোন পদের কথা বলা নাই? ব্যাংকের গভর্নর, ন্যায়পালের কথা বলা আছে, স্পিকারের কথা বলা আছে, অ্যাটর্নি জেনারেলের কথাও বলা আছে, বাট গভর্নরের কথা কিন্তু বলা নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা কার হাতে রয়েছে? অধ্যাদেশ রাষ্ট্রপতি করে। ঠিক আছে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে। নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? দুর্নীতি দমন কমিশন, যেটা বলছিলাম। সরকারি কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন সংবিধানে বলা আছে। মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রকের কার্যালয়, এটাও বলা আছে, বাট দুর্নীতি দমন কমিশন এটা পরবর্তীতে গঠন করা হয়েছে, এটা সংবিধানে বলা নাই। শেষ। ওকে, তার মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান থেকে আমরা এখানে আলোচনা করলাম। এটা নিয়ে তোমরা আরো পড়তে হবে এবং তোমাদের বইয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেয়া আছে, কোশ্চেন ব্যাংকেও পর্যাপ্ত তথ্য দেয়া আছে। তো সেখান থেকে তোমরা একটু ভালো করে নিজে নিজে পড়ে নেবা এবং এই সংবিধান সম্পর্কে আপডেট রাখবা যে রিসেন্টলি কি ঘটে এটা নিয়ে। যদি পরিবর্তন করতে চায় ওই তথ্যটা গুরুত্বপূর্ণ। এই সংবিধান প্রণয়নের জন্য নতুন কমিটি যদি বানায় সেখানে কে কে আছে ওইটা গুরুত্বপূর্ণ। এগুলো একটু দেখে দেখে একটু পড়ে নিতে হবে, কারণ ওইখান থেকে প্রশ্নের পসিবিলিটি অনেক বেশি। এবং লাস্টে তো আমরা সাংবাদিক দিয়েই দিব, বাট তুমি আগের থেকে জেনে রাখলে সেটা বেশি করে মনে থাকবে। তো বাই, থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ক্লাসে।